৭৮তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস উদযাপন উপলক্ষে আজকে এই হল সভায় যারা বক্তব্য রেখেছেন, আমার পূর্ববর্তী বক্তাগণ, মঞ্চে আসীন আছেন আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবর্গ এবং এই হল সভায় উপস্থিত আমাদের রাজ্যের শিক্ষা এবং সংস্কৃতিপ্রেমী সজ্জন মণ্ডলী এবং গণতান্ত্রিক আন্দোলনের নানা স্তরের কর্মী বন্ধুগণ, তার বাইরেও সামাজিক মাধ্যমের মাধ্যমে যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান, আমাদের বক্তব্য যারা শুনছেন, পরবর্তী সময় তো যারা শুনবেন, আমি সকলকে আমাদের এই উদযাপন কমিটির তরফ থেকে, গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন এবং ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই জনশিক্ষা আন্দোলনের যারা প্রতিষ্ঠাতা, যারা সদস্যগণ, যাদের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি, তার বাইরেও আরো কয়েকজন আছেন, তাদের সকলের প্রতিও আমাদের যে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো বন্ধুরা, এখানে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন, হয়তোবা কিছুটা চর্বিত চর্বান হবে, চেষ্টা করব কতটুকু সংক্ষেপে সেখানে বলা যায়। জনশিক্ষা আন্দোলনকে একটা ঐতিহাসিক আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয়। একটা দিক থেকে ৭৭ বছর আগে আজকের এমন দিনে এই আন্দোলন বা এই সমিতি গড়ে উঠেছিল, সেদিক থেকে সময়ের নিরিখে নিচ্ছে একটা ইতিহাস এবং তার পরবর্তী সময়েতে যারা এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার পর শুধু ত্রিপুরাজ্যের শিক্ষার ক্ষেত্র না, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্র থেকেও আলোকিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। স্বয়ংক্রিয়ভাবে এটা সেদিক থেকে ঐতিহাসিক। কিন্তু আমি বলবো যে এই আন্দোলন গড়ে ওঠার সময়কালটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। কোন সময়? 1945-এর ডিসেম্বরের 27, পৌষের 11 তারিখ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার অবসান ঘটেছে, হিটলারের পরাজয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীব্যাপী অবদমিত জাতিগোষ্ঠী বা এই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে যারা শত শত বছর ধরে সামন্ত শাসনে, ঔপনিবেশিক শাসনে নানাভাবে যারা বঞ্চিত ছিলেন, শোষিত ছিলেন, সেই সোভিয়েতের লাল ফৌজের নেতৃত্বে হিটলারের পতনের মধ্য দিয়ে একটা মুক্তির আকাঙ্ক্ষা, এই মুক্তি শুধু বিদেশি শাসকদের জোয়াল থেকে না, শোষণ থেকে বা কুপমণ্ডকতা থেকে, সমস্ত ধরনের যা সভ্যতার বিরোধী, মানবতার বিরোধী, তা থেকে মুক্তির আকাঙ্ক্ষা। সেই সময়টায় আবার আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের স্বাধীনতা আন্দোলনের একেবারে অগ্নিযুগ। তার 2 বছর বাদে আমরা স্বাধীনতা লাভ করেছি। আর সমুদ্র হিমাচল, সেই চিটাগাঙ্গের টেকনাফ থেকে আজকের পাকিস্তানের খাইবার,
এই বিস্তীর্ণ এলাকায় এদেশের মানুষ ব্রিটিশদের তাড়ানোর জন্য সেখানে আত্মত্যাগ করছেন, জীবন দিচ্ছেন, আর সমুদ্র হিমাচল উত্তাল। হ্যাঁ, তখন ত্রিপুরা স্বাধীন ছিল, এখানকার রাজাদের অধীন ছিল, কিন্তু এই সারা পৃথিবীব্যাপী যে আলোড়ন বা আমাদের এই ভূখণ্ডে ভারতীয় উপমহাদেশে যে ঘটনা সমস্ত জনপদকে আন্দোলিত করছিল, এই পাহাড় গেরা এবং তার চেয়েও বেশি যে অশিক্ষা, কুশিক্ষা এবং কুসংস্কারের যে দেওয়াল, সে দেওয়াল বা সে প্রাচীর, এটাকে, সে বার্তাকে, সে অনুনয়নকে, সে আকাঙ্ক্ষাকে আটকে রাখতে পারেনি। এটা এই পাহাড়েও তার অনুপ্রবেশ ঘটেছিল তৎকালীন কতিপয় যারা শিক্ষিত যুবক বা যারা লেখাপড়া করছিলেন তাদের কাছে, এবং তাদের কাছেও স্বাভাবিকভাবে আজকের যৌবনের কাছেও যদি পৃথিবীতে এরকম কোনো ঘটনা ঘটে, পৃথিবীর যে প্রান্তে হোক, তারা স্বপ্ন দেখতে শুরু করে আগামী পৃথিবী কি হবে, সে পৃথিবীতে আমাদের ভূমিকা কি হবে, আমরা কি করব। দশরথ, সুধন্যা, হেমন্ত, ডাক্তার নীলমণি দেববর্মা, তাদের মনেও নিশ্চয়ই সেই কাজ করেছে। তো তারা বসেছিলেন দুর্গা চৌধুরী পাড়া, আজকেও তার নাম দুর্গা চৌধুরী পাড়া। সেখানে আমি কমরেড, শ্রদ্ধেয় কমরেড দশরথ দেব এবং আরো যারা এরকম যাদের জীবিত দেখার বা তাদের কথা শোনার সৌভাগ্য হয়েছে, দুর্ভাগ্য বললে ভুল হবে, সৌভাগ্য হয়েছে, মাঝে মধ্যেই তারা যখন অবসরে থাকেন জিজ্ঞেস করি যে আপনারা কিভাবে আলোচনা শুরু করেছেন, সেই পরিবেশটা কিরকম ছিল, ভাবনা কিরকম ছিল। আপনাকে আগে থেকেই এরকম একটা ছক কষে এসেছিলেন যে একটা জনশিক্ষা সমিতি করবেন, করবেন। আমাকে বলতেন ধূপ বোকা, এরকম কি হয় না। আমরা গেছি সকাল থেকে, নানা আলোচনা হয়েছে। 11 জন যুবক, আরো কিছু নেত্রী ছিলেন। মূলত কমিটিতে 11 জন, পরবর্তী সময়ে কমিটি সম্প্রসারিত হয়েছে। না, আমাদের আলোচনা হলো এই, কেন পৃথিবী এগোচ্ছে, ভারত স্বাধীন হবে, এই দেশের মানুষও ব্রিটিশের জোয়াল থেকে বেরিয়ে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সব দিক থেকে এগিয়ে যাবে। আমাদের কি হবে? তা আমাদের মধ্যে কেউ কেউ বলছিলেন যে না, আমরা একটা গেরিলা বাহিনী তৈরি করি, চলো উজ্জয়ন্ত প্রাসাদ আক্রমণ করি, রাজার সিংহাসন দখল করি, বা আমরা নিজেদেরকে স্বাধীন রাজা ঘোষণা করে আমরা এই রাজ্যের দখল নিই। তো সারাদিন আলোচনা হওয়ার পর শেষ লগ্নে এসে ঠিক হলো যে না, যে জাতি, যে জনগোষ্ঠী যার মধ্যে দুজনও স্বাক্ষর নেই, আমরা সভ্যতার এই সময় অবধি যে তার আলো সম্প্রসারিত হয়েছে, তার ছিটিফোঁটাও এখানে পড়েনি। এখনো আমরা সেই আদিম যুগে, প্রস্তর যুগে থাকার মতো অবস্থার মধ্যে আমরা আছি। একটা উন্নত চাষাবাদ আমরা জানি না, ব্যবসা বাণিজ্য তো দূরে থাক, রাজনীতি তো দূরে থাক, আমাদের ভাষা বিকশিত নয়, সংস্কৃতি বিকশিত নয়।
তো এই সময়তে যদি রাজারা স্বেচ্ছা আমাদের হাতে যদি রাজত্বও তুলে দেয়, রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়ে তোমরাই সিংহাসনে বসো বলে দে, একই তো অবস্থা হবে, একই তো হাল হবে। তো আগে যে রাজতন্ত্রের বিরুদ্ধে এক্ষুনি লড়াই নয়, হ্যাঁ লড়াই বার্তা উঠতে পারে, এক সময় তো উঠবে, অনিবার্যভাবে উঠেছেও, কিন্তু আমাদের প্রথম লড়াই করতে হবে অশিক্ষার বিরুদ্ধে, কুপমণ্ডকতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, উন্নত চিন্তা, উন্নত জীবন, উন্নত সংস্কৃতি এবং আমাদের ভাষাকে বিকশিত করার জন্য, যেহেতু তৎকালীন শাসকবর্গ অর্থাৎ এই সামন্ত শাসন, তাদের সে পৃষ্ঠপোষকতা নেই, বরঞ্চ তাদের বিরোধিতা। তো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমরা কি করতে পারি, ইচ্ছা থাকলে উপায় হবে। এবং শেষ লগ্নে এসে সারা দিন তর্ক বিতর্ক, আলোচনা ইত্যাদির উপর এই জনশিক্ষা সমিতি গঠিত। জনশিক্ষা আন্দোলন কিন্তু সে অর্থে খুব বেশি লম্বা দিন এই আন্দোলন চলেনি। হ্যাঁ, জনশিক্ষা সমিতির হাত ধরে 4 শতাধিক স্কুল খুলেছে, পাড়ায় পাড়ায় গিয়ে তখন বাস ছনের অভাব ছিল না, স্বেচ্ছাশ্রমে চাঁদা সংগ্রহ করে 2 তলা ঘর, একটু বেড়া, একটু মাচা বানিয়ে ছাত্রদের বসার জন্য হয়েছে। শিক্ষক কোত্থেকে পাওয়া যাবে? তাও যে এখানকার ককবরকবাসী বা ট্রাইবেলদের মধ্য থেকে তো সেরকম লোক ছিল না। প্রতিবেশী বা রাজারা চাষাবাদের জন্য সমতলে তৎকালীন অবিভক্ত বাংলা থেকে বা ভারত থেকে লোক এনেছে, তারাই অনেকে সেখানে কেউ দুবেলা খাওয়ার বা কেউ কিছু পয়সা এইভাবে মাস্টার তারা জুটিয়েছে। একটা সময়তে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে আপনারা জানেন যে আমাদের তখন এই ব্রিটিশ তারা জাপানের পক্ষে ছিল, বিরুদ্ধে ছিল। তো এখানে এই জাপানের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও ব্রিটিশ সেনাবাহিনীর বা যৌথ বাহিনীর ঘাঁটি ছিল। সে সুবাদে সিঙ্গারবিল বিমানবন্দর, ওইখানে এই কালিয়ামোড়ার পাশে একটা জায়গাতে, বিলোনিয়ার মাইসরাতে, কমলপুরে, কৈলাসহরে মানুষ মনে করতে পারে বাবা ছোট্ট ত্রিপুরাজ্য সেই কবে কত উন্নত ছিল, এতগুলো বিমানবন্দর। কৈলাসহর, কমলপুর, খোয়াই, তেলিয়ামোড়া, আগরতলা তো আছেই, এদিকে বিলোনিয়ার মাইসরা, 6টি বিমানবন্দর। এগুলি তৈরি হয়েছিল যে ব্রিটিশ এয়ারফোর্সের অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে মোকাবেলা করার জন্য এই ঘাঁটিগুলো তৈরি হয়েছিল। এটা এর সাথে ত্রিপুরার অর্থনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই। তো সেই সময়তে এই ব্রিটিশ সেনাবাহিনীর একজন সদস্য ব্রাউন সাহেব, তিনি তার সদস্য, তিনি ত্রিপুরাতে তার পোস্টিং বা এখানে থেকে লড়াই করেছে। যখন এরকম বড় যুদ্ধ হয় তখন সবাই যে রেগুলার সেনাবাহিনীর লোক হন তা নয়, কিছু এরকম ভলান্টারি সেনাবাহিনীর লোক আছে, হয়তো বা সে ভদ্রলোক, আমি জানি না, অবশ্য আমার সেই গবেষণা নেই।
তিনি একজন শিক্ষাপ্রেমী ছিলেন। তিনি দেখলেন ত্রিপুরা রাজ্যে এসে স্কুল নেই, লেখাপড়া নেই, মানুষ সেই এখনো মধ্যযুগে আদিম যুগে বসবাস করছে। তার কাছে গণমুক্তি পরিষদের নেতারা যখন গেলেন, তিনি তখন মহারাজা বীর বিক্রমাদিত্য বাহাদুর তাকে শিক্ষার উপদেষ্টা বা মন্ত্রী করেছেন। তিনি রাজাদের অনুমতি ছাড়াই একদম বলে হ্যাঁ ঠিক আছে। ওই শিক্ষার প্রতি অনুরাগের দিক থেকে এইভাবেও জনশিক্ষা আন্দোলন এই সুবিধাটা নিয়েছে, কিন্তু তার পৃষ্ঠপোষকতা সেরকম ভাবে তৎকালীন শাসকদল বা শাসকরা করেনি। তাহলে ত্রিপুরাজ্যের মধ্যে শিক্ষার আন্দোলন ৭৮-এর আরো আগে থেকে আরো অনেক বেশি এগিয়ে যেতে পারত। আর আমি বলবো, এটা আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি, আমি জনশিক্ষা সমিতির দিক থেকেও এটা ঐতিহাসিক, এখনো প্রাসঙ্গিক। এটা বলার পরেই বলবো, জনশিক্ষা আন্দোলনের কাছেও এটা এক ধরনের একটা ছোট্ট দুর্ভাগ্য। কেন? যে তখনকার সময়কার পারিপার্শ্বিক রাজনীতি, দেশ স্বাধীন হচ্ছে, এই ত্রিপুরাজ্যের মধ্যে এক অংশের মানুষ এটাকে ভারতের সাথে যুক্ত করবে না পাকিস্তানের সাথে যুক্ত করবে, ওটাই একটা মুখ্যম আলোচনা, মুখ্যম উৎসাহের, আনন্দের বা উদ্বেগের বিষয় হয়েছে। তো জনশিক্ষা আন্দোলনের চেতনা যেটুকু উন্মেষ ঘটিয়েছিল, শিক্ষা চেতনা বাড়ায়, চেতনা বিপ্লব ঘটায়, সর্বকালই সত্য এটা। তো শিক্ষা আন্দোলন শেষ পর্যন্ত এটা হয়ে গেল রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের মধ্যে রূপান্তরিত হয়ে গেল, গণমুক্তি পরিষদ মানে তৈরি হলো। অবশ্যই এটা ঐতিহাসিক, 1948-এর মে মাসের কোন একটা সময়। যদি জনশিক্ষা আন্দোলন হিসেবে যদি সেটা আরো অন্তত 10টা বছর যদি কন্টিনিউ করতো, আমার মনে হয়, এটা আমার উপলব্ধি, ত্রিপুরা যে ট্রাইবালদের মধ্যে বা ককবরক বা আরো অন্যান্য এরকম সংখ্যালঘু ভাষা সংস্কৃতির বিকাশে আরো অসংখ্য ঝলক, আরো উজ্জ্বলতম ফলক আমরা দেখতে পেতাম। কিন্তু ওই রাজনৈতিক বাধ্যবাধকতা বা পারিপার্শ্বিকতা এটা সেদিন হতে নেই। তারপরে ঘটনা এটা জানেন যে এই রাজ্যে বামপন্থী আন্দোলন, এই জনশিক্ষা সমিতি থেকে গণমুক্তি পরিষদ উত্তরণ, গণমুক্তি পরিষদের সাথে বামপন্থী আন্দোলনের যুগসূত্র কমরেড বীরেন দত্ত, অর্থাৎ শুধু যারা জনশিক্ষা আন্দোলনের নেতৃত্ব না, অন্যান্য যারা সবাই মিলে এগুলি বলেছেন, আমি এগুলি বলে সময় নষ্ট আমি করবো না। কিন্তু আজকের যুগে আমরা যখন এই জনশিক্ষা সমিতি গড়ে ওঠা ৭৭ বছর বাদে আজকে আলোচনাটা করছি, এই সময়ের প্রাসঙ্গিকতা, এই সময়ের বিতর্ক, এই সময়ের বিচার্য, এই সময়েতে আমাদের গভীরভাবে অনুধাবনে কিছু বিষয় আছে। সেটা কি? সেখানে একটা অংশের মানুষ, যে অংশের মধ্যে এই আন্দোলন গড়ে উঠেছিল, যে অংশের মানুষকে এই অন্ধকারের গভীরতা থেকে টেনে তোলার জন্য এই জনশিক্ষা আন্দোলন পথ দেখিয়েছিল, তাদেরই বংশধর, তাদেরই ঘরের ছেলে মেয়ে, সে আন্দোলনের যারা বেনিফিশিয়ারি, সে আন্দোলনের যারা আজকে মানে লাভভোগী, এদের একটা অংশ বলছেন যে না, আজকে এই অংশের মানুষের যাবতীয় দুর্দশা, পশ্চাৎপদতা বা কারো কারোর বর্ণনায় যে
তাদের সামনে যে সমস্যার সংকটের পেছনে এই জনশিক্ষা আন্দোলন, গণমুক্তি পরিষদ, বামপন্থীরা, তা কি ঠিক? এবং এটাকে একটা মিথ্যা প্রচার, মিথ্যা জাল, মিথ্যা আবেগের একটা ধোঁয়াশা তৈরি করে এমনভাবে নতুন প্রজন্মের একটা অংশকে, সেই 60-এর দশকের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল, আবার তখন যারা ভুল বুঝে সেদিন চাকুই চানাই মুখুই চানাই জিন্দাবাদ, কসাক কুকুর সিনিয়া বইনি তলা তমলিয়া এই স্লোগান তুলে যারা শুধু ট্রাইবেল অংশের মানুষ না, ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত গরিব অংশের মানুষের যে শোষণের বাতাবরণকে টিকিয়ে রাখার জন্য যারা কাজ করেছিল, পরোক্ষে এদেরকে সহযোগিতা করার জন্য সেই স্লোগানটা তুলেছিলেন, উগ্র জাতীয়তাবাদী স্লোগান। পরবর্তী সময়তে তাদের অনেকেই অভিজ্ঞতা থেকে শিখেছেন এবং সে পথ থেকে এসে সরে এসেছেন। কিন্তু এই জাতীয় ঘটনা প্রায় 2 যুগ বাদে বাদে, সেই 1967-তে ত্রিপুরা উপজাতি যুব সমিতি গঠন, তার প্রায় 1.5 যুগ বাদে 1980 ইংরেজিতে সেই দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের যে মানে দুটো জনগোষ্ঠীর মধ্যে সাময়িকের জন্য হলো ভুল বোঝাবুঝি, রক্তপাত, তার 20 বছর বাদে বামপন্থী ফ্রন্ট সরকার থাকা অবস্থাতেই এডিসির জবরদখল, এনএলএফটির AK-57, AK-56 এর নলের সাহায্যে, আবার তার 20 বছর বাদে এই 2021 সালে আবার বা 18 সাল থেকে নতুন স্লোগান ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড। লক্ষ্য করবেন যে অন্তত যে এগুলো প্রায় ইয়েতে একটা সাইকেলে আসছে, অর্থাৎ একটা ইয়ের পরে 67 পরে 80, 80 পরে 2000, 2000 পরে 18, 2018 একটা সাইকেল, একটা ফেজ। এবং ওই সময়তে 67 নতুন প্রজন্ম, 80 নতুন প্রজন্ম, 2000 নতুন প্রজন্ম, এখন 2018, 19, 20 নতুন প্রজন্ম, এরা বিভ্রান্ত হচ্ছে। অতীতের বিভ্রান্তিও সাময়িকের, এবং আমরা বলবো এই বিভ্রান্তিও সাময়িকের। জনশিক্ষা আন্দোলন সম্পর্কে, গণমুক্তি পরিষদ বা বামপন্থী আন্দোলন সম্পর্কে কি বোঝাতে চান? যে গণমুক্তি পরিষদ, বামপন্থী আন্দোলন, তারা অন্ধ রাজতন্ত্র বিরোধী। সে যাই হোক, রাজা, এই রাজার দৌলতে ত্রিপুরার পরিচিতি, রাজার দৌলতে আমাদের পরিচিতি, এই আবেগ বা এরকম ভুল বোঝাও তৈরির চেষ্টা হয়। আমি বলবো আমরা কখনোই, আমরা যারা বামপন্থীরা, আমরা গণমুক্তি পরিষদ বা জনশিক্ষা আন্দোলনের যারা উত্তরসূরি, আমরা বামপন্থী বলতে আমরা গর্ববোধ করি, এবং সারাটা জীবন যতদিন লড়াই থাকবে এটাই থাকবে আমাদের পরিচিতি। আমরা কখনো আমরা অন্ধভাবে কাউকে বিরোধিতা করি না, সমালোচনা করি না, আবার অনুসরণ আমরা করি না। ত্রিপুরাজ্যের রাজরাজারা, তাদের ভালো দিককে আমরা বলি। এই ত্রিপুরা রাজ্যের রাজবাড়ি যে বিশ্ববন্দিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাভাষীরা, বাংলার রাজা মহারাজারা, মনীষীরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তখনও সেরকম ভাবে স্বীকৃতি দিতে দেননি।
এই ত্রিপুরা রাজ্যের রাজবাড়ী মহারাজারাই তাকে ভারতবর্ষর উপাধি দিয়েছেন। ত্রিপুরা থেকে ভারতবর্ষ অর্থাৎ বিশ্বকবি হওয়ার অনেক আগে এই ত্রিপুরা মহারাজারাই, হ্যাঁ আমাদের আক্ষেপ তো আছেই, থাকবে, নিজেদের মাতৃভাষা ককবরক আমাদের গড়িয়া, মামিতা, হাজাগিরি যা বামপন্থী সরকারের তার যে এই কি বলে এই পৃষ্ঠপোষকতায় আজকে সারা পৃথিবী চিনেছে, তার মর্যাদা পায়নি, পরিচিতি পায়নি, প্রায় হারিয়ে যাচ্ছিল। কিন্তু সেই অবিভক্ত বাংলাতে যখন বাংলা ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত না, এই ত্রিপুরা রাজ্যে বাংলা ভাষা রাজন্য ত্রিপুরাতে সরকারি ভাষা স্বীকৃত। আমরা তার বিরোধিতা করি না, কারণ বাংলা ভাষা উন্নত মাধ্যম, কমিউনিকেশন করতে হবে। এই রাজবাড়ি শুধু রবীন্দ্রনাথকে সম্মানিত করে না, যে ডক্টর মেঘনাথ সাহা বিখ্যাত বিজ্ঞানী, আচার্য জগদীশ চন্দ্র বসু তাদের গবেষণা সহায়তা করেছেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠায় অকাতরে দান করেছেন রবীন্দ্রনাথ, ওখানে এসছে। আগরতলা শহরে এই যে এমবিবি কলেজ, বিদ্যাপত্তন গঠন করে আধুনিক শিক্ষা চালন করেছেন। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় করে তুলেছেন, আরো বেশ কয়েকটা। এই উত্তর পূর্বাঞ্চলে এই আগরতলা শহর 1931 সালে প্রথম এএমসি, গুয়াহাটিও এএমসি হয়নি, শিলচর তো প্রশ্নই ওঠে না। তো তার আধুনিকতা ছিল, এই আধুনিকতাকে আমরা সম্মান জানাই, স্বীকৃতি জানাই, এর সমালোচনা আমরা করি না। কিন্তু আমরা সমালোচনা করি কোনটা? আমরা সমালোচনা করি ত্রিপুরা রাজ্যের যে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি যে পপুলেশন, যাদের নামে ত্রিপুরার পরিচিতি, তাদের লোকালয়ে, জনপদে জম্পুই জলা, মুঙ্গিয়াকাম বা বোরাখা, মান্দাই, গঙ্গানগর, রসিয়াবাড়ি, আনন্দবাজার, গোড়াকাপা, শিলাছড়ি, মানে এইসব জায়গাতে সংখ্যাগরিষ্ঠ এই এলাকার তৎকালীন সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষের জনপদ, সেখানে আমাদের তৎকালীন শাসক দলের সেই দৃষ্টি পড়েনি, স্কুল খুলেনি। ইচ্ছা থাকলে উপায় হয় না, সেই না। যদি 1930 সালে রুদ্রসাগরের, তখন তো জল আরো বেশি ছিল, 1930 সালে তখনও পাইলিং, ক্রেন এগুলি আসেনি, এগুলি মাত্র সেদিন এসছে। সে 1930 সালে যদি রুদ্রসাগরে নির্মহল তৈরি করা যায়, তাহলে জাম্পুই জলাতে স্কুল করা যেত, মুঙ্গিয়াকামিতে স্কুল বসানো যেত, অম্পি তৈদতেও কিছু করা যেত। এটা হয়নি। আমরা একদিক থেকে যেমন প্রশংসা করি, আরেক দিক থেকে কেন এটা হলো না তার সমালোচনা করি, এবং করতে হবে আজকেও। কেন হয়নি? এখানে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, অর্থাৎ যে আমি আনুগত্য, আমি প্রজাদের আনুগত্য, প্রজাদের ভক্তি, প্রজাদের ভালোবাসা, এগুলাকে পুঁজি করে আমি মাহাত্ম্য বা সারা পৃথিবীতে আমার পরিচিতি আমি দিয়েছি। কিন্তু সেই প্রজা এই আধুনিক পৃথিবীতে, এই আধুনিক সভ্যতায় ক্রমশ যখন জীবনের
প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা আসছে। আর সেই প্রতিযোগিতায় যারা চেতনাহীন, শিক্ষার দিক থেকে যারা পিছিয়ে, তারা হেরে যাবে। ডারউইনের সেই থিওরি, সার্ভাইভাল দি ফিটেস্ট, এটাই পৃথিবীর নিয়ম। তো সেভাবেই আদিবাসীরা, ট্রাইবেলরা, উপজাতিরা বা ত্রিপুরা ছাড়া পিছিয়েছে। কিন্তু জায়গায় দাঁড়িয়ে আমি আরো বলবো, শুধু যে নামগুলো বলেছি তা না, আরো অসংখ্য নাম, যে যদুবত্তের মতো যে শিল্পী, তানসেন, আলাউদ্দিন খান সাহেবের বিখ্যাত, ভারত বিখ্যাত সিতারিস্ট, এরা এই রাজবাড়ি থেকে, এই ত্রিপুরা রাজ্য থেকে এরা নানা রকম পৃষ্ঠপোষকতা পেয়েছেন এবং ভারত বিখ্যাত, বিশ্ববিখ্যাত হয়েছেন। কিন্তু সেই চোখগুলো, সেই দরদি মনগুলো নিজের প্রজা, নিজের প্রতিবেশী, নিজের লোকদের প্রতি সেই দরদি মন, দরদি চোখ যায়নি। এটা দুর্ভাগ্যের। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি, ওই যে সাইকেলের কথা বললাম, তারা এই পশ্চাৎপদ থেকে বেরিয়ে আসার জন্য তার সলিউশন কি, তার পথ কি? পথ হিসেবে বলতে চাইছেন, ওদের জন্য আমাদের বিকাশ হয়নি, ওদের সাথে থাকলে আমাদের বিকাশ হবে না, তাদের সাথে আমাদের ভাগ করতে হবে। আমি স্লোগানগুলি বললাম না, এগুলি এই জন্য একটু ওনারে বললাম, এগুলি বলতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। আজকের ত্রিপুরার স্লোগানও তারই অঙ্গ। এটা সমাধান না, এটা সলিউশন না, এটাকে আরো জটিলতা, মানে জটিলতার পঙ্কিলে এটাকে ঠেলে দেওয়া। আর যারা এসবকে ব্যবহার করে, অস্ত্র করে, উপাদান করে, যুগে যুগে মানব সভ্যতার উপরে, দুর্বল অংশ মানুষের উপরে যারা কর্তৃত্ব করতে চায়, তাদের শোষণ বা অন্যান্য অব্যাহত রাখতে চায়, তারা সুযোগটা গ্রহণ করে। এবং আজকে সেই জায়গায় আমাদের দেশে সভ্যতার, মানবতার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের সবচেয়ে বড় শত্রু হল আজকে আরএসএস, ভারতীয় জনতা পার্টি। বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু কয়েকটা কথা বলছি। এখনো আপনি যে কোনো সেন্সাসের দিকে তাকান, এটা 10 বছর অন্তর যে জেনারেল সেন্সাস হয় সেখানে তাকান, বা শিক্ষা সেন্সাস বা অন্য, ভারতবর্ষের মধ্যে নানাভাবে আমাদের মানে এই জনগোষ্ঠীকে সামাজিক অর্থনৈতিক দিক থেকে তার একটা নাম দেওয়া হয়, এসটি, এসসি, ওবিসি, রিলিজিয়াস মাইনরিটি ইত্যাদি ইত্যাদি। আপনি যে কোনো মূল্যায়ন স্ট্যাটিস্টিক্সে, কি প্ল্যানিং কমিশনের সময়তে, কি আজকের মোদী সাহেবের শখের নীতি আয়োগ, এই দেশের মধ্যে সবচাইতে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি পিছিয়ে কারা? শিডিউল ট্রাইব, তফসিল উপজাতি, বা কেউ কেউ উপজাতি বললে গায়ে লাগে, বলে না আমরা ইন্ডিজেনাস। এনিওয়ে, যারা যেরকম বলে ভালো লাগে, আপত্তি নেই আমাদের। তাহলে এই ইন্ডিজেনাস পিপলকে, পশ্চাৎপদ বা প্রান্তিক জনগোষ্ঠীর বিকাশের জন্য কোনটা সবচেয়ে বড় হাতিয়ার হবে? এডুকেশন, শিক্ষা। আপনারা জানার জন্য বলছি, এই মোদী সরকার একদিকে বলছেন নিউ এডুকেশন পলিসি, সবাইকে তার আওতায় আনতে হবে। তাহলে আওতায় যদি আনতে হয়, যাদের
পারিবারিক অর্থনৈতিক অবস্থা সেরকম সুদৃঢ় না, যারা প্রাইভেট টিউটর রাখতে পারবেন না, যাদের মা বাবারা শিক্ষিত ছেলে মেয়েদেরকে নিজেরাও সেরকম পড়াতে পারেন না, তাহলে তাদের জন্য স্টাইপেন্ড, স্কলারশিপ, হোস্টেল যতদিন না এরা সে পর্যায়ে উঠে রাখতে হবে। সর্বশেষ মোদি গভর্নমেন্টের সার্কুলার বেরিয়েছে কদিন আগে যে প্রি মেট্রিক স্কলারশিপ যেটা দেওয়া হতো 1 to 10 অবধি, এই চলতি বছর থেকে, মানে এই বছরের তো শেষ, প্রায় মার্চে শেষ হবে, আগামী মাস থেকে শুরু হবে এপ্রিলে, এসটি, এসসি, ওবিসি এবং রিলিজিয়াস মাইনরিটি, এই 4টা ক্যাটাগরির ছেলেমেয়েরা, লাখ লাখ ছেলে মেয়ে, এরা প্রি মেট্রিক স্কলারশিপ পেতেন। এটা 1 to 8 এটা স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে, ফেজড আউট, সরকারি ভাষায় বলা হয় ফেজড আউট, স্ক্র্যাপড। অনলি 9-10 তারা পাবে। তাহলে ক্লাস 1 থেকে 8 তুমি পড়ালে না, তো 9 অবধি কারা বুঝবে? অল্প কিছু বুঝবে, শুধু তাদেরকে দেওয়া হবে। আর বিরাট সংখ্যক, অর্থাৎ গাছের গোড়া থেকে যেখান থেকে শাখা বের হয় এইটুকু কেটে ফেলবে, শুধু যেখান থেকে ডালপালা বের হয়েছে এইটুকুতে জল দেবে। তার মানেটা কি? এটা গিমিক। এইভাবে ভারতবর্ষের যারা পশ্চাৎপদ, এসটি, এসসি, ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষা অধিকার, নাম হল জাতীয় শিক্ষানীতি, সমস্ত ছেলে মেয়েদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসা, আর উদ্দেশ্য হল ভারতবর্ষের এই দুর্বলদেরকে শিক্ষার মানচিত্র থেকে হটিয়ে দেওয়া, যাতে তাদেরকে ওই মন্দির, মসজিদ, ধর্ম ইত্যাদি মন্ত্র পড়লে, ভোট আসলে পরে বাস কিছু টাকা পয়সা দিয়ে এদেরকে কিনে ফেলা যায়। তো এরকম একটা শক্তি আজকে দেশের শাসন ক্ষমতায়, আমাদের রাজ্যেও। গত 5 বছর আগে, তখন 2018 ভোটের আগে বামফ্রন্ট সরকার কিছু করেনি, কথা কেউ বলেনি, মোদিও বলেনি, অমিত শাহ বলেনি, আর ডাক্তার মানিক সাহা, বিপ্লব দেবকে কিন্তু কি বলল যে ত্রিপুরা রাজ্যে যদি দিল্লি যে পার্টি সরকারে আছে, অর্থাৎ তারা আছে, এখানে আসে, সবকিছু ডাবল হবে, 3 ডাবল হবে, 4 ডাবল হবে। চাকরি, কাজ, বেতন, ভাতা, রাস্তা ঘাট, বাড়ি, সবকিছু। এগুলি আমরা দেখছি কি হয়েছে, এগুলি আজকে বলার ইয়ে না সে জায়গাতে। আর কোথায় কোথায় এরা হলো একমাত্র দেশের রাষ্ট্রবাদী সরকার। এই যে রাষ্ট্রবাদী, তার স্বাদ, তার গন্ধ কি হয় আমরা গত 5 বছর ধরে আমরা ভুগছি ত্রিপুরাতে, বাঁচা দায়। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এরা শুধু নয়া শিক্ষানীতি না, অর্থাৎ শিক্ষাকে সংকুচিত করা, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা না, এটা শুধু এসটি, এসসি, ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘু তারাই প্রভাবিত হবেন বললে ভুল হবে, সবার ক্ষেত্রে তাই হবে। গবেষণা খাতে, বিজ্ঞান চর্চা খাতে, সব জায়গাতে আজকে কমে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হচ্ছে, মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে, আবার দেদার সুযোগ দিয়ে দিচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোকে, তোমরা খুলো, টাকা কামাই করো। এরা এখন বলছে শুধু শিক্ষায় পরিবর্তন, তারা বলছে ভারতের ইতিহাসের পরিবর্তন করতে হবে, ইতিহাস পুনর্লেখন করতে হবে। আমাদের স্মরণ শক্তি দুর্বল মানুষের, আমি করে দিচ্ছি।
2020 ইংরাজি ভারতবর্ষ সহ সারা পৃথিবী করোনা ভাইরাসের ইয়েতে জবথু। কিন্তু আমাদের সংসদের নিয়ম আছে, বিধানসভার নিয়ম আছে, 6 মাস অন্তর যদি এই 6 মাস মানে পেরোবার আগেই বিধানসভা বসতে হয়, লোকসভা রাজ্যসভা বসতে হয়। এই করোনার লকডাউনের মধ্যেও বসেছে এবং তারিখ বাছাই করেছে কবে? অগাস্টের 5 তারিখ। এবং সেখানে ভারতবর্ষের মানুষ যখন টিকা পায় না, অক্সিজেন নাই, মারা যাচ্ছে, গঙ্গার পার শিয়াল কুকুর লাশ দিয়ে টানাটানি করছে, পবিত্র গঙ্গার জল লাশের মানে ভেসে যাচ্ছে, এতে মাথা ব্যথা নেই। 2020 5ই আগস্ট মোদী সরকারকে একদিক থেকে সাংবিধানিক বাধ্যবাধকতা পালন করার জন্য এই পার্লামেন্ট বসতে হবে, আরেক দিক থেকে সেই পার্লামেন্টে কি প্রস্তাব যে না আমরা যে বামপন্থী দাবি করছি 7,500 টাকা নগদে, মাথা পিছু 10 কেজি চাউল, কোভিডে মৃতদের পরিবারে অর্থনৈতিক সুবিধা বা অন্যান্য, না এগুলি না, কাশ্মীরের 370 ধারা ভাঙতে হবে, অর্থাৎ সারা কাশ্মীরে 10 লক্ষ সিআরপিএফ পুলিশ আর্মি বসিয়ে দিয়ে কাশ্মীরে বাংল এবং বলছে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা দিবস আজকেই 15ই আগস্ট না, 5ই আগস্ট। সেই 5ই আগস্ট আবার ঠিক করলো তার পরের বছর রাম মন্দিরের শিলান্যাস অযোধ্যাতে। এই আজকে আরএসএস বিজেপি ভারতবর্ষে যে নতুন ইতিহাস লিখতে চায়, ইতিহাস হলো তাই 15ই আগস্ট 1947 এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা দিবস না। ভারতের প্রকৃত স্বাধীনতা হয়েছে, প্রকাশ্যে এখনো বলেনি, দেখবেন আগামী দিন বলবে, ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা হয়েছে হলো 2020 ইংরাজির 5ই আগস্ট। সেদিন কাশ্মীরের সে অধিকার তারা নস্যাৎ করেছে, আর সেদিনই রাম মন্দির শিলান্যাস করেছে। দেখবেন 5ই আগস্ট আসলে পরে তাদের অন্যতম উন্মাদনা, সেই শক্তি আজকে আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে বিরাজমান এবং গত 5 বছরের তাদের কলঙ্কিত যে অধ্যায়ের কারণে আজকে জনবিকৃত, যে কারণে দলীয় উদ্যোগে জনসভা করা, প্রচার করা, এরা জানে আসবে না। সরকারি টাকায় সুশাসন মেলা, সুশাসন যাত্রা, সুশাসন মিছিল ছবি ছাপাও, স্বাধীনতার অমৃত উৎসব, আজাদির অমৃত উৎসবের নামে, ঠিক আছে, এমএস নাম্বদরিপাত, জ্যোতি বসু তারা কমিউনিস্ট, তাদের ছবি ছাপা গেল না। নিজের পক্ষে তো মহাত্মা গান্ধীর ছবি ছাপানো যেত, কিন্তু মহাত্মা গান্ধীর ছাপানোর পয়সা নেই, সুশান্ত চৌধুরীর ছবি ছাপে। স্বাধীনতার অমৃত উৎসব কার ছবি? মহাত্মা গান্ধীর ছবি না, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং এর ছবি না, নেতাজির ছবি না, সুশান্ত চৌধুরী আর ওই কি জানি মুখ্যমন্ত্রীর নাম, হ্যাঁ, জিষ্ণুদেব বর্মা, যিনি ওখানে অভিযুক্ত খুনির সাথে বসে চপ সিঙ্গারা মিষ্টি খান, তাদের ছবি। আমাদের গণতন্ত্র কোথায়? সেই আমি আবার মনে করে দিচ্ছি 77 বছর আগে, আমি তো বললাম দর্শকদেব বলেছেন যে আমরা যখন আলোচনা বসি, আমাদের মধ্যে কেউ কেউ বলেছেন গেরিলা বাহিনী করো,
চলো রাজবাড়ি দখল করবো, এই করবো, আমরা চিহ্ন, ওটা আমাদের এজেন্ডা না। আগে মানুষকে শিক্ষিত করো, সচেতন করো, প্রকৃত মানুষ তৈরি করো। শিক্ষিত, সচেতন, উন্নত চিন্তা ভাবনার মানুষ তৈরি না হলে পরে তাকে রাজা বানিয়ে দাও, মন্ত্রী বানিয়ে দাও, উজির বানিয়ে দাও, যাই হোক, দুদিন বাদে সব চলে যাবে। তো আজকেও আমাদের লড়াই, আজকে এই দিনে আজকে আমরা শুধু সেই দিনটাকে স্মরণ করার জন্য স্মরণ করা না, আজকে আমাদের এখানে আলোচনা বা আমাদের এইগুলো আলোচনা করছি কিভাবে সেই চেতনায়, সেই স্পিরিটে, সেই স্বপ্নে আমাদের নতুন প্রজন্ম, যাদেরকে মিথ্যা স্বপ্ন, মিথ্যা আবেগ, মিথ্যা তথ্য, যেমন আরেকটা কথা বলছি আমি, এটা বাইরে কেউ আসেনি, আসবে। এখন ট্রাইবাল জনপদে যুবকদের মধ্যে একটা খুব প্রচার হচ্ছে। কি প্রচার হচ্ছে জানেন? যে 2021 সালে আমাদের আদমশুমারি হওয়ার কথা, কোভিডের জন্য হতে পারেনি। 11 সালের পর 10 বছর বাদে বাদেই হয়। প্রচার হচ্ছে এখন যদি সেন্সাস হয় তাহলে ত্রিপুরা রাজ্যের ট্রাইবাল পপুলেশন 31% থেকে নেমে 10-এ নেমে আসবে। মানে কোন যুক্তিতে, কিভাবে? তার কোনো ইয়ে নেই, ম্যাটেরিয়াল কিছু নেই, বুঝে না চলে আসবে, তুমি জানো না। আর অপবাদ কি? এগুলি সব বামফ্রন্ট সরকার করেছে। আমি গত বছরেই আর্টিকেল লিখেছিলাম এর উপরে, আজকের দিনকে উপলক্ষ করে। ঠাকুর সোমেন্দ্র নারায়ণ দেববর্মন, সোমেন্দ্র দেববর্মন না, আচ্ছা, সোমেন্দ্রচন্দ্র দেববর্মন বোধ হয়, 1931-এ ওই সময়কার হার্ভার্ড ইউনিভার্সিটির MA, এই 2021-22 সালেও হার্ভার্ড ইউনিভার্সিটি বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আমেরিকা এর কত সারা পৃথিবীব্যাপী। তখনকার ত্রিপুরার ছেলে সোমেন্দ্র নারায়ণ দেববর্মন তখন হার্ভার্ডের, কিন্তু ত্রিপুরার রাজাদের কাছে এই হার্ভার্ড MA তাকে একটা মন্ত্রী পদ দেওয়ার বিবেচনা আসেনি। যাই হোক, সে ভদ্রলোককে দিয়ে একটা কাজ করিয়েছেন, সেন্সাস করেছে, তিনি সেন্সাস ডাইরেক্টর ছিলেন। আমি অনেকেই দেখবেন ত্রিপুরাতে বই আছে, এটা পরে দেখার জন্য বলবো, যারা রাজনীতি করে তাদের পড়া উচিত। তিনি 1901 সাল থেকে তার সময়কাল অবধি এই সেন্সাসের সমস্ত ডেটা তিনি একটা বই লিখেছেন, এবং পরবর্তী ডেটা আমাদের কাছে আছে 2011 অবধি। কি লেখা হয়েছে? 1901 সাল থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে তখন থেকেই শুধু ট্রাইবেল না, নন ট্রাইবেল কিছু লোক এখানে রাজাদের আমন্ত্রণে, নিমন্ত্রণে নানাভাবে এখানে বসতি স্থাপন করছিল, এবং এটাকে বলা হয় ইংরেজিতে ডেকাডেল গ্রোথ, 10 বছর অন্তর যে গ্রোথ হয়। এটা সবসময়ই 15 থেকে 20% মতো রাজার আমলে। এরপরে 1951-এ যখন হলো এই দেশভাগের পর, 1949-এ মার্জারের পর অ্যাব্রাপ্টলি তখন তো হয়েছেই, নোয়াখালীর দাঙ্গার পরে প্রচুর লোক এসছে এখানে, হয়েছেই তখন তো সবচেয়ে বেশি লোক এসছে। এরপরে কবে হয়েছে? 71 বাংলাদেশ যুদ্ধের পরে, যারা প্রায় ত্রিপুরাজ্যে 20 লক্ষ লোক আশ্রিত ছিলেন, এর ভালো অংশ ফেরত যায়নি, এটা তো সত্য কথা। এবং 1971-এর সেন্সাসে এটা প্রতিফলিত হয়েছে
ওই সময়তে ডেকাডাল গ্রোথ 78%, অর্থাৎ 11 থেকে 61 থেকে 71-এর মধ্যে 10 বছরে ত্রিপুরা রাজ্যের গ্রোথ 78%, প্রায় 80%। পরিষ্কার 71-এ যারা এসেছিলেন অনেকে দায়ী। আমার পছন্দ হতে পারে, না পছন্দ হতে পারে, ট্রুথ ইজ ট্রুথ। কিন্তু বদনাম কি? দশরথ এনেছে বাঙালিদেরকে, জিএমপি এনেছে বাঙালিদেরকে। আরে দশরথ বা নৃপেন চক্রবর্তীরা সরকার করল 78-এ, 71-এ আরো 7 বছর বাদে। প্রথম এবং দ্বিতীয় বামপন্থী ফ্রন্ট সরকার হলো 78 থেকে 87। তাহলে ওই সময়ে যদি লোক যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে এটা রিফ্লেক্ট করবে কবে? 1991-এর ইয়েতে, হ্যাঁ না 91-এর ইয়েতে, 81 এবং 91-এর এই 10 বছরে, বা 91 থেকে 2001-এ। আমার বক্তব্য যারা শুনবেন, যারা পত্রিকাতে লিখলে যারা পড়বেন, সবাই বলবো 1901 সাল থেকে 2011 অব্দি অ্যাভেলেবেল যে সেন্সাস ডেটা, সবচেয়ে এই 10 বছরের মধ্যে লোক সংখ্যা বৃদ্ধি কম হলো এই সময়ে, বামফ্রন্টের সময়ে। কেন? একদিকে বামপন্থী ফ্রন্ট সরকার দেদার অনুপ্রবেশকে উৎসাহিত করেনি। অনুপ্রবেশ হয়, পৃথিবীর কোন দেশে অনুপ্রবেশ মুক্ত নাই। ত্রিপুরাতে যদি কেউ বলে যে না হয় না, বিপ্লব ডাক্তার মানিক শাহ যদি বলে হয় না, এটা অসত্য কথা বলা হবে। বরঞ্চ এবার যে ভোটার তালিকা সংশোধিত হচ্ছে, বেশ কিছু পকেটে বাংলাদেশের নাম কোন কোন পকেট থেকে পাওয়া গেছে। শাসক দলের লোকরাই এসব করাচ্ছে। কিন্তু বামফ্রন্ট সরকারের এই পিরিয়ডে গত 100 বছরে সবচেয়ে বেশি কম এসছে। কেন? দুটি কারণ। একটা হলো সরকারের এই অবৈধ অনুপ্রবেশকে উৎসাহিত না করা, দ্বিতীয় হলো শিক্ষার সম্প্রসারণ। আমি তো আমার 4 ভাই 4 বোন, 8 ভাই বোনের সংসার আমাদের। আমার ছেলে মেয়ে মাত্র 2 জন। আমিও শিক্ষিত না হলে, আমিও আমার মা বাবার 8 সন্তান, আমার কেন 7 জন হবে না? আমিও হতো এরকম। তো শিক্ষার সম্প্রসারণ হয়েছে, মানুষের চেতনা বেড়েছে যেন পরিবার নিয়ন্ত্রণ করে। কিন্তু বদনাম দশরথ বাংলাদেশ থেকে লোক এনেছে। রাধাচরণ দেববর্মা এডিসিতে কত পরিবারকে প্রমোশন দিয়েছে তুমি? হ্যাঁ, রাধাচরণ দেববর্মা নাকি 25,000 পরিবারকে নাকি এডিসিতে ইয়ে দিয়েছে। আর এগুলো নিয়ে হই 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 হই। তো এই জন্যই আমাদের প্রকৃত তথ্য জানাতে হবে, বোঝাতে হবে। এতে সাময়িকের জন্য এরকম একটা রমরমা আবেগ হয়তো বা কিছু করবে, আমাদের বিন্দুমাত্র দুর্বল হওয়ার কোনো কারণ নেই। সত্য মাথা তুলে দাঁড়াবে। সত্যের পক্ষে, বাস্তবের পক্ষে, উচিতের পক্ষে আমরা বামপন্থীরা ঠিক সেরকম ভাবে যদি আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারি, যা কমরেড দশরথ সুদন্য তাদের সেই জনশিক্ষা যাত্রা থেকে শুরু করে পরবর্তী সময়েতে বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে প্রথিত করে গেছেন, এটাই আমাদের কাছে আদর্শ, এটাই পথ আগামী দিনের জন্য, এটাই প্রাসঙ্গিক। তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। আমি বলবো যে এই জনশিক্ষা আজকে উদযাপন আমাদের কাছে শুধু একটা নিছক একটা দিনকে স্মরণ করা না। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু বিজেপি, আরএসএস। সামনে যে লড়াই আসছে, রাজনৈতিক লড়াই, আজকের দিনের শপথ, এটা বললেও এটা অহেতুক হবে না,
যে সামনে যে লড়াই আসছে, যদি আমরা আমাদের জনশিক্ষা আন্দোলনের সেই মানে যারা এই প্রতিষ্ঠাতাদের সম্মান আমরা জানাই, আগামী নির্বাচনে এই RSS বিজেপিকে ত্রিপুরা থেকে তাড়াতে হবে। তার মধ্য দিয়েই সত্যিকারের আমাদের এই দিনের যাপনের মূল উদ্দেশ্য বা সেই আন্দোলনকে আমরা সত্যিকারে আমরা হৃদয় থেকে মন থেকে আমরা গ্রহণ করছি, তা আমরা সুনিশ্চিত করতে পারবো। কাজে সেই শপথ নিয়ে যাবেন, এই কথাগুলি বলে আমাদের বক্তব্য শোনার জন্য মনোযোগ দিয়ে যে আপনারা সময় দিয়েছেন তার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে, বক্তাদেরকে যারা সুন্দর কথা বলেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি।